হ্যালো বন্ধুরা, স্টাডি ইনফো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 যে এক্সামটি হয়েছিল তার ম্যাথ কোশ্চেনগুলি সলভ করব। তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলি দেখো তারা জানো যে আমরা একটা সিরিজ শুরু করেছি যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যত কনস্টেবল এবং এসআই এর পরীক্ষা হয়েছে তার যে প্রিভিয়াস এর পেপারগুলি হয়েছিল সেগুলো সলভ করছি এবং সেগুলো একটা প্লেলিস্ট আমরা অ্যাড করে দিচ্ছি। তোমরা যারা নতুন দেখোনি তারা অবশ্যই আগের পেপারগুলো দেখে নেবে, তার কারণ প্রিভিয়াস ইয়ার পেপার থেকে কিন্তু সব কোশ্চেন আসছে। গত যে এক্সামটা হয়ে গেল এসআই এর, সেখানে কিন্তু 90% কোশ্চেনই প্রিভিয়াস এর বেস ছিল। তো তোমরা অবশ্যই প্রিভিয়াস এরটাকে ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা ভালো পারফর্ম করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের পেপারটিতে কি বলছে। প্রথম প্রশ্নে বলছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো এই ধরনের কোশ্চেন দেখো, এখানে তিনটি সংখ্যার অনুপাত দিয়ে রেখেছে 1:2:3। তো 1:2:3 যখন এই যে রেশিওটা এসেছে, রেশিওটা আসার আগে সংখ্যাগুলি ছিল, তো এদের সঙ্গে কিছু একটা গুণ ছিল। তো সবচেয়ে বড় সংখ্যা কি গুণ করা যেতে পারে এর সঙ্গে? এদের এইচসিএফ, অর্থাৎ এইচসিএফ মানে কি, এইচসিএফ অর্থাৎ গসাগু 12 দেওয়া আছে, অর্থাৎ 12 সংখ্যাটি এদের সঙ্গে গুণ করা ছিল, অর্থাৎ 12 গুণ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাবো। অর্থাৎ এইচসিএফ মানে এই যে রেশিও করার আগে যে সংখ্যাটি গুণ ছিল সেটা। তো এখান থেকে বৃহত্তম সংখ্যা অর্থাৎ 3, 3-এর সঙ্গে আমরা 12 গুণ করে দেবো, 3 × 36 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা আমাদের 3 নম্বর অপশনে আছে। চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখে নিই। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার/ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল? তো এখানে একটা ফিক্সড ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, এ এবং বি একটা ডিস্টেন্স। তো যখন ডিস্টেন্স ফিক্সড থাকে তখন অ্যাভারেজ স্পিড বের করতে গেলে, অর্থাৎ গড় গতিবেগ বের করতে গেলে আমরা কি করি, আমরা যে স্পিডটা দেয়, দুটো স্পিড দিয়েছে এখানে, 20 কিলোমিটার/ঘন্টা বেগে এবং 30 কিলোমিটার/ঘন্টা, এই দুটো স্পিড দিয়েছে। তো স্পিডগুলিকে আমরা একটা ধরে নেবো এক্স, একটা ধরে নেবো ওয়াই, কিংবা একটা এ একটা বি ধরে নিতে পারি, যা ইচ্ছা। তো আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই। তো ফর্মুলাটা কি, যখন ডিস্টেন্স ফিক্স থাকে তখন যদি আমরা গড় বের করতে যাই তাহলে ফর্মুলাটা হচ্ছে 2xy/x+y। এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে নেব। 2 ইন্টু এক্স মানে আমাদের 20, ওয়াই মানে 30, আর নিচে এক্স ওয়াই যোগফল 30 আর 20 যোগফল 50। এটা কাটাকুটি করলে আমরা পেয়ে যাবো এখান থেকে 4×4 = 24, 24 কিলোমিটার/ঘন্টা বেগে, মানে বেগ তার গড় গতিবেগ। তারপরে প্রশ্ন দেখো, বলছে কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x-7 ডিগ্রি এবং 4x-11 ডিগ্রি হলে x এর মান কত। তো আমরা যেটা জানি যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তাহলে আমরা এখানে লিখে নেব যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা ধরে নিচ্ছি এ কোণ, বি কোণ প্লাস সি কোণ, যদি তিনটে কোণ হয় তাহলে এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের যে কোণগুলি দিয়ে রেখেছে, 3x² সরি এক্স ডিগ্রি, 3x ডিগ্রি প্লাস, যদি আমরা 2x-7 ডিগ্রি প্লাস 4x-11 ডিগ্রি, এগুলোকে আমরা যোগ করে দিই তাহলে আমাদের 180 আসার কথা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3x আর 2x, 5x আর 4x, 9x, আর এখানে 17 আর 11 যোগ করলে কত হয়, 18, -18 ইকুয়াল টু 180 হচ্ছে। তাহলে 9x ইকুয়াল টু কি হচ্ছে, এটা দিকে যোগ হয়ে যাবে, তাহলে 8, 9, 198 হচ্ছে। এখান থেকে আমরা কাটাকুটি করবো, 9 দুগুণে 18, 9 দুগুণে আবার 18, অর্থাৎ x সমান আমাদের 22 ডিগ্রি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কোন অপশনে আছে, অপশন 2 নম্বরে আছে। 2 নম্বর অপশনে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যদি a এর 90% সমান b এর 30% হয়, b সমান a এর 2x% হয়, তবে x সমান কত। তো এখানে a এর 90% সমান b এর 30%, এটা আমাদের কাছে বলে রেখেছে। তো এখান থেকে আমরা কিছু একটা বের করার চেষ্টা করি। দেখো এখানে a এর 90% মানে কি, a ইন্টু 90% ইকুয়াল টু b ইন্টু 30%।
তো সমান এই সাইড আমরা কেটে দিতে পারি, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, আর 3 1 কে 3, 3 2 কে 9। তাহলে a বাই b সমান আমরা কি লিখতে পারি? দেখো a এর সামনে কি আছে, a এর সামনে, এটা a এর সামনে আছে 1, a মানে 1, b এর সামনে কি আছে 3, b মানে 3, এটা হলো আমাদের। এবারে এবারে বলছে কি দেখো, b সমান a এর 2x%, b সমান a এর 2x%, মানে কি দেখো এখানে b যখন যে টার বলবে a এর বলেছে, তো তাহলে এটাকে নিচে রাখবে 1, 1 এর উপরে b কত 3, তাহলে বি এ এর অর্থাৎ a এর উপরে b ইন্টু 100 করলে এটা পার্সেন্ট বেরোবে। তাহলে এই পার্সেন্টটা, এটা বের করলে পার্সেন্ট বেরোবে, এখানে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, এটা মানে পার্সেন্ট ইকুয়ালটা আমাদের কি বলে রেখেছে, এটা মানে আমাদের 2x% বলে রেখেছে, 2x%। তো এখান থেকে যদি আমরা দেখি, এই 2 দিয়ে আমরা 100টাকে কেটে দিলাম, তাহলে কত হলো 50, আর 50 এর সঙ্গে 3 গুণ হয়ে গেল, তাহলে 3 5 কত হয় 15, অর্থাৎ 150। তাহলে x% সমান কি হলো, x% সমান আমাদের 150 হলো। তাহলে এটা আমাদের কোথায় আছে, অপশন 4 এ আছে, অপশন 4 সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো, বলছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? তাহলে এখানে 2 অঙ্কের একটি সংখ্যা বলেছে, তাদের অঙ্কদ্বয়ের যোগফল 8। তো আমরা অপশনগুলো একটু চেক করে নিই। 3 আর 5 8, 4 আর 6 আর 2 8, 4 আর 4 8, 5 আর 3 8। তাহলে এইরকম আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কদ্বয়ের যোগফল প্রত্যেকটারই 8 আছে। এবার আমরা 18 বাদ দিলে সংখ্যাগুলি স্থান পরিবর্তন করবে। তো আমরা 18 বাদ দেব। তো দেখো যদি আমরা 35 থেকে 18 বাদ, মানে 35 থেকে 18 বাদ দিই, তাহলে সংখ্যাগুলো স্থান পরিবর্তন করে কি হবে, 53 হবে। তাহলে 35 থেকে কোনো কিছু বাদ দিলে কি সেটা 53 হবে? কখনো হবে না, কারণ 35 তো ছোট সংখ্যা, সেটাকে আমরা যখন তা থেকে যখন বাদ দেবো তখন সেটা 53 কি করে হবে, হবে না। তাহলে ওটা বাদ দাও। তারপরে যখন আমরা 62 থেকে কোনো কিছু বাদ দেবো, তখন কি, মানে 62 থেকে যখন 18 বাদ দেবো, তখন কি ওটা উল্টে 26 হয়ে যাবে, সেটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 62 থেকে 18 বাদ দিলে 26 হবে না, তাহলে ওটা বাদ দাও। আচ্ছা, আর যেটা 44 আছে, ওটা তো সংখ্যা, মানে বদলাতে কোনো ব্যাপার না, মানে স্থান পরিবর্তন করলে কোনো ব্যাপার না, আগে আসলেও 44 থাকবে, পরে আসলেও 44 থাকবে। তাহলে আমাদের কাছে পড়ে থাকছে 53। তো 53 থেকে আমরা 18 বাদ দিয়ে দিই, দেখি আমাদের 35 হয় কিনা। দেখো 35 হচ্ছে, 18 বাদ দিলে এটা 35 হচ্ছে, তাহলে আমাদের অপশন 4 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে পরপর 7টি সংখ্যার গড় বলেছে, যখন বিজোড় সংখ্যার গড় বলবে তখন আমাদের এগুলো বের করতে খুবই সহজ হয়ে যাবে। দেখো কিভাবে আমরা বের করে ফেলি এটাকে। 7টি সংখ্যা বলেছে, আমরা ধরে নিচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টি সংখ্যা আছে। এবার 7টি সংখ্যার গড় বলেছে 20, অর্থাৎ গড় মানে সবসময় মাঝের সংখ্যাটি হয়। অর্থাৎ এখানে দেখো এদিকে 3টে সংখ্যা, এদিকে 3টে সংখ্যা, তো 6টি হয়ে গেল, মাঝখানেটা আছে 7 নম্বর সংখ্যাটি, তো এটা মানে আমাদের 20 বলেছে। এবার যেহেতু পরপর সংখ্যা, তাই আমরা কি করব, এর পরের সংখ্যাগুলো লিখে নেব। তাহলে এটা কত হবে, এটা যদি 20 হয়, এটা 21 হবে, এটা 22 হবে, এটা 23 হবে। আচ্ছা, এবার আমাদের কি বলেছে বৃহত্তম সংখ্যাটি, তো বৃহত্তম সংখ্যাটি 23, আর এদিকে আমরা আসলে কি হবে, এটা হবে 19, এটা 18, এটা 17। তো বৃহত্তম সংখ্যা কোনটি হবে এখান থেকে, 23টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 23টি হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, 23 হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তাহলে অপশন 1 সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্নটি দেখো, বলছে একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 100 মিটার ও প্রস্থ 80 মিটার, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তো এখানে আমাদের কাছে একটা বাগান দেওয়া আছে, তো বাগানটা আমরা একটু এঁকে নিই। এই যে আমাদের কাছে একটা বাগান দেওয়া আছে, মনে করো আয়তক্ষেত্রাকার একটা বাগান আমাদের কাছে দেওয়া আছে। এবারে বাগানের লেন্থ বলে দিয়েছে আমাদের কত, 100 মিটার, আর ব্রেথ বলে দিয়েছে আমাদের কাছে 80 মিটার। এবার এর চারপাশে একটা রাস্তা আছে, রাস্তাটার মানে রাস্তাটা চওড়া হচ্ছে 10 মিটার করে, অর্থাৎ এই চারপাশে একটা রাস্তা দেওয়া আছে,
10 মিটার করে চওড়া। তাহলে দেখো এটা হচ্ছে দুই দিকে 10 মিটার করে চওড়া হয়ে গেল, এদিকেও 10 মিটার, এদিকেও 10 মিটার, এদিকেও 10 মিটার, এদিকেও 10 মিটার, তাই না? এখন করে মোট মানে পুরো চারিদিকে চওড়া হয়ে গেল। তাহলে দেখো যদি আমাদের নতুন লেন্থ আমরা বের করি, মানে রাস্তার সমেত যদি আমরা লেন্থ ধরি, তাহলে কি হবে? মোট লেন্থ হবে এদিকে 10 বেড়েছে, এদিকে 10 বেড়েছে, মানে এখন নিউ যদি আমরা লেন্থ ধরি, নিউ লেন্থ সমান হচ্ছে কত, এখানে 10 এখানে 10, মানে 120 হয়ে যাবে, জাস্ট 20 বেড়ে যাবে 100 সঙ্গে। আর নতুন ব্রেথ কি হবে? নতুন ব্রেথ হয়ে যাবে, নতুন ব্রেথ তো 20 বাড়ছে, এদিকে 20, সরি এদিকে 10, এদিকে 10, 20, তাহলে 80 আর 20 কত হবে? 100। তাহলে দেখো আগে আমাদের বাগানের ক্ষেত্রফল কত ছিল সেটা দেখতে হবে। তো ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা যদি 100 এর সঙ্গে 80 গুণ করে দিই, তাহলে আমাদের কাছে কি চলে আসবে? 28 বিটে 3টে শূন্য, অর্থাৎ 8000 হচ্ছে আমাদের কি ছিল, মানে বাগানের ক্ষেত্রফল ছিল। এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। আর রাস্তার ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, 120 ইন্টু 100, অর্থাৎ মানে রাস্তার ক্ষেত্রফল না, রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 2, মানে 12,000 হয়ে যাচ্ছে, এখানে 12,000 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রাস্তা ধরে, এটা ইনক্লুডিং রাস্তা, আর এটা হচ্ছে রাস্তা ছাড়া। তাহলে যদি আমরা রাস্তা ধরে যে ক্ষেত্রফলটা আছে সেখান থেকে বাগানটা বাদ দিয়ে দিই, তাহলে রাস্তা পড়ে থাকবে। তাহলে আমরা কি করবো? 12,000 থেকে 8,000 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কাছে পড়ে থাকবে কত? 4,000। এটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের কোন অপশন আছে? অপশন 4 এ আছে, অপশন 4 সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, কিছু অংশ পদব্রজে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে যান, পদব্রজে কতটা দূরত্ব গিয়েছিল? অর্থাৎ একজন ব্যক্তি টোটাল 68 কিলোমিটার, সরি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় গিয়েছিল। তো এখান থেকে আমরা যদি অ্যাভারেজ স্পিড বের করতে যাই, তাহলে আমরা কি করব? আমরা যদি অ্যাভারেজ স্পিড বের করতে যাই, তাহলে কি করবো? আমরা 61 কে আমরা 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড হয়ে যাবে। এবারে অ্যাভারেজ স্পিড যখন হলো, তখন বলছে কিছুটা পায়ে হেঁটে গিয়েছিল। তো পায়ে হেঁটে গিয়েছিল কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আর সাইকেলে গিয়েছিল কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে? 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এটা হচ্ছে ওয়াকিং, এটা হচ্ছে সাইকেল। আর টোটাল তার গড় গতিবেগ হচ্ছে এই যে 61/9। তো আমরা এখান থেকে অ্যালিগেশন করবো। তো অ্যালিগেশন করতে গেলে এই যে 9টাকে আমাদের আউট করতে হবে এখান থেকে, তাহলে আমরা এখানে 9 গুণ করে দেবো, তাহলে প্রত্যেকটার সঙ্গে 9 গুণ করে দেবো। তাহলে দেখো এই 9 এর সঙ্গে এটা কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে? 4 নং 36 হচ্ছে, এটা 9 নং 81 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা অ্যালিগেশন করব। তাহলে আমরা এই 61 থেকে 36টা বাদ দেবো, তাহলে কত থাকছে আমাদের কাছে? 61 থেকে 36 বাদ দিয়ে দেবো, তখন থাকছে 5 আর 2, 25 থাকছে। আর এখান থেকে যখন এটা বাদ দেবো, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি 20 থাকছে, মানে 81 থেকে 61 বাদ দিলাম, 20 থাকছে। তো এখান থেকে আমরা কাটাকুটি করব, এখান থেকে 5 দিয়ে কাটা যাচ্ছে দুই সাইডে, 4 5 20, 5 5 25। তাহলে টোটাল হচ্ছে আমাদের, এইটা হচ্ছে টাইমের রেশিও বেরিয়েছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে স্পিড দিয়েছিলাম, এগুলো স্পিড ছিল, স্পিড থেকে যখন আমরা অ্যালিগেশন করি তখন আমাদের কাছে টাইমটা বের হয়। কেননা দেখো এখানে পার কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই যে কিলোমিটার পার আওয়ার ছিল, অর্থাৎ নিচে ঘন্টা ছিল, তো কাটাকুটি করলে শেষে আমাদের ঘন্টাটা চলে আসে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, এটা হচ্ছে টাইমের ইউনিট বেরিয়েছে। এটা কিন্তু পুরোপুরি টাইম না, এটা হচ্ছে টাইমের ইউনিট। তোমরা যে যোগ করি এগুলোকে, টোটাল দেখতে পাচ্ছি 9 ইউনিট হচ্ছে। তো 9 ইউনিট মানে আমাদের কত ঘন্টা বলেছে? 9 ঘন্টায় পথটা গিয়েছিল। প্রথমে দেখো প্রশ্ন বলেছে 9 ঘন্টায় অতিক্রম করেছিল, তাহলে 9 ইউনিট মানে 9 ঘন্টা। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 1 ঘন্টা। তাহলে এখানে আমাদের পায়ে হেঁটে গিয়েছিল কত কিলো, কত কত সময়ে পায়ে হচ্ছে দেখো 4, তাহলে 4 মানে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় পায়ে হেঁটে গিয়েছিল। আমাদের কাছে জিজ্ঞেস করছে কতটা দূরত্ব গিয়েছিল। তাহলে আমরা কি জানি? আমরা যখন টাইমকে, টাইম কত আছে এখানে? টাইম আছে 4 ঘন্টা, 4 ঘন্টা বের করেছি আমরা। আর কত কিলোমিটার পার ঘন্টা বলেছে? 4 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে টাইমকে যখন আমরা স্পিড দিয়ে গুণ করে দেবো, তখন আমাদের কাছে কি চলে আসবে? ডিস্টেন্স 16 কিলোমিটার চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন 1 আছে, অপশন 1 সঠিক উত্তর। এটা হচ্ছে অ্যালিগেশনের প্রপার মেথড। এবার তোমরা এখানে এছাড়া শর্টকাটে করতে পারো। তোমরা এখানে কি করবে?
এখানে তোমরা অপশন টেস্ট করে নেবে। অপশন টেস্ট করলে এখান থেকে তোমরা ডাইরেক্টলি খুব সহজে তাড়াতাড়ি বের করতে পারবে, কিন্তু আমি তোমাদের প্রপার মেথডটা দেখালাম। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলছে স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো স্থির জলে কোনো কিছু মানে কোনো দূরত্ব যেতে গেলে আমাদের কি লাগবে? বোটের স্পিড লাগবে, তাই না? যখন বোটের স্পিড থাকবে তখনই তো সে যেতে পারবে। একটা সাধারণ স্থির জলে বা একটা পুকুর, মনে করো একটা পুকুরে যখন বোট যাবে, তো বোট তো এমনি এমনি যেতে পারবে না। পুকুরে যেতে গেলে তোমাদেরকে বোটে ইঞ্জিন থাকতে হবে, তার একটা স্পিড থাকতে হবে। তো এখান থেকে আমাদের স্পিড বের করতে হবে। এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, অনুকূলে স্পিড দেওয়া আছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলকে আমরা ডাউন স্ট্রিম বলি, তো ডি দিয়ে আমরা ডিনোট করি। তো ডি সমান আমাদের 12 বলেছে। আর প্রতিকূল হচ্ছে আপ স্ট্রিম। আপ স্ট্রিম আমাদের কি বলেছে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা বলেছে। তো যখন আমরা স্থির জলে নৌকার গতিবেগ বের করতে যাই, তখন আমাদের একটা সূত্র আছে, সেটা মাথায় রাখতে হয়। সেটা কি? এই দুটোকে যোগ করে, অর্থাৎ 12 প্লাস 8 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের কাছে কি চলে আসবে? বোটের স্পিড চলে আসবে। দেখতে পাচ্ছি 20কে আমরা যখন 2 দিয়ে ভাগ করবো তখন 10 কিলোমিটার পার আওয়ার চলে আসবে বোটের স্পিড। এবার এখান থেকে আমাদের বলেছে যে 24 কিলোমিটার যেতে হবে। তো 24 কিলোমিটারকে আমরা যখন আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব, তখন আমাদের কাছে কি চলে আসবে? সময় চলে আসবে। 2.4 আওয়ার চলে আসছে। 2.4 আওয়ার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা কোন অপশন আছে দেখো? অপশন 2 এ আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল 2160 এবং গসাগু 6 হলে গসাগু ও লসাগু এর অনুপাত কত? তো আমরা একটা জিনিস জানি, সেটা কি? দুটি সংখ্যার গুণফল সমান, আমরা ধরে নিচ্ছি দুটি সংখ্যা হচ্ছে এ আর বি। তো এ আর বি গুণ করলে আমরা কি পাবো? এইচসিএফ ইন্টু এলসিএম। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। সেই দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল। তো এখানে আমাদের দেখো সবকিছুই প্রায় দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, অর্থাৎ এ আর বি এর গুণফল দেওয়া আছে। এ আর বি কত? 2160 বলেছে। আর এখানে আমাদের গসাগু বলে দিয়েছে কত? গসাগু বলে দিয়েছে 6। তাহলে এখানে লসাগুটা আমরা বের করব, এলসিএম আমরা বের করব। এখান থেকে আমরা কাটাকুটি করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা আছে 6 318, আর এখান থেকে 36, 6 36। তাহলে এলসিএম হচ্ছে আমাদের 360। তো 360 যদি আমাদের এলসিএম হয়, তাহলে এখান থেকে আমাদের বলেছে এলসিএম ও এইচসিএফ এর মধ্যে অনুপাত কত, মানে গসাগু ও লসাগুর মধ্যে অনুপাত কত সেটা জানতে যাচ্ছে। তো আমরা দেখেছি গসাগু মানে 6 ছিল, আর লসাগু মানে কত আমাদের 360 বেরিয়েছে। তো আমরা গসাগু এইচসিএফ ইস টু এলসিএম তখন কি লিখবো? 6 ইস টু 360। এখান থেকে কাটাকুটি করবো, 6 একে 6 আর 6 ছক 36, একটা শূন্য চলে আসবে জাস্ট শূন্যের জন্য। তাহলে কি হচ্ছে? এটা আমাদের 1:6 হচ্ছে, মানে 1:60 হচ্ছে। এটা আমাদের 3 নম্বর অপশন আছে, 3 নম্বর অপশন সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে কত বছরে একটি টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? তো এখানে দেখো, এখানে প্রশ্নটা একটু ভুল দিয়েছে, দুঃখিত, ভুল দেইনি, আমি ভুল পড়লাম। এটা হচ্ছে বলছে কত বছরে একটি টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। তাহলে একটা টাকা আছে, একটা টাকা আছে, আমি ধরে নিচ্ছি 1 টাকা আছে, 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, মানে 1 থেকে 2 গুণ হচ্ছে। তাহলে 1 টাকা আমাদের প্রিন্সিপাল ছিল, অ্যামাউন্ট হয়ে গেছে কত? 2 টাকা। সেখান থেকে আমরা সুদ পেয়েছি কত? 1 টাকা সুদ পেয়েছি, এটা হচ্ছে আমাদের এসআই। এবার এখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্ট বলা আছে, আর আমাদের কি বলেছে? জাস্ট টাইম বের করতে বলেছে। তো টাইম সমান আমরা কি জানি? টাইম সমান আমরা জানি এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আর মানে আমাদের রেট অফ ইন্টারেস্ট। তো এখানে দেখো টাইম সমান আমরা কি লিখবো তাহলে? এসআই কত আছে আমাদের? এসআই হচ্ছে 1 টাকা হয়েছে আমাদের, দেখতে পাচ্ছি আমরা 1 টাকা এসআই। তো 1 এখানে লিখবো, ইন্টু 100 করবো। পি কত আমাদের? পি হচ্ছে 1 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 18.75। তো 18.75 আমরা এখানে লিখে নিলাম। এবার 18.75 যদি এটাকে আমরা ভাঙাই তাহলে কি আসবে দেখো? 18.75
এটাকে আমরা ভাঙলে কি হবে দেখো, 18 প্লাস 0.75। তো 0.75 মানে কি, 0.75। তো 3/4 মানে আমরা জানি 75, 1/4 মানে 25, 25 সঙ্গে 3 গুণ করলে 3/4 মানে 75। তাহলে এখানে দেখো 4 8 আর 3 75/4 হচ্ছে এটা। তাহলে আমরা যদি আরো ভালো করে লিখি, এখানে 1 কেটে যাচ্ছে, তাহলে 100 বাই, এটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে একটু লিখে নিই, 75/4। তাহলে আমরা এখানে লিখলাম 75, আর বাই 4 ছিল, 4টা উপরে চলে গেল, এখানে চলে আসলো 4টা। তাহলে এখানে আমরা 25 দিয়ে কাটাকুটি করবো, 4 25 সঙ্গে 100, 3 25 সঙ্গে 75। তো দেখতে পাচ্ছি এখানে 4 4 16, 16/3 আছে, 16/3 আছে। তো আমরা যদি এখান থেকে কাটাকুটি করি কি পাবো, 3 5 15, 3 5 15 থাকছে কত, 1/3 থাকছে। তো এটা 15 ইয়ার হয়ে যাচ্ছে, আর 1/3 বছর, 1/3 বছর মানে তার সঙ্গে আমরা 12 গুণ করে দেবো। তাহলে 1/3 এর সঙ্গে আমরা 12 গুণ করে দেবো, তাহলে এটা মাসে পরিণত হয়ে যাবে। এখান থেকে করলে 4 মাস হচ্ছে, তাহলে 5 ইয়ার 4 মান্থ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন 2 এ আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা কোনো কিছু ছিল না, জাস্ট একটু মানে ক্যালকুলেশন ছিল, 18.75 দিয়ে অনেককে ঘাবড়ে দিয়েছে। তো এখানে ঘাবড়ালে হবে না, জাস্ট আমাদেরকে সলভ করতে হবে। এবারে প্রশ্ন বলছে, পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল 100। 5 বছর আগে তাদের অনুপাত 2:1 ছিল, 10 বছর পরে তাদের বয়স হবে। তো এখানে দেখো পিতা ও পুত্রের বয়সের যোগফল, মানে এখন যেটা আছে, এখন হচ্ছে প্রেজেন্টে তাদের বয়সের যোগফল হচ্ছে 100 বছর, 100 বছর। কিন্তু এখান থেকে 5 বছর আগে তাদের অনুপাত বলে দিয়েছে, তো 5 বছর আগে যেহেতু অনুপাত বলেছে, তো 5 বছর আগে কত বয়স ছিল সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো 5 বছর আগে, তাহলে দুজনের বয়স যেহেতু, তাহলে টোটাল কত বিয়োগ করতে হবে আমাদের, 10 বিয়োগ করতে হবে, তাহলে দুজনের বয়সের বিয়োগ মানে যোগফল বেরোবে। তাহলে এখান থেকে 5 বছর আগে কি ছিল, তাদের বয়সের যোগফল ছিল, এর থেকে 10 বিয়োগ করবো অর্থাৎ 90 ছিল। তো এখানে দেখো ফাদার ইস টু সন বলে রেখেছে 2:1, অর্থাৎ এই যে টোটাল কত, টোটাল আমরা যদি রেশিও যোগ করি, রেশিও যোগ করলে আমরা 3 পাচ্ছি। তো এই 3 মানে আমাদের কিন্তু 90 বলে রেখেছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 30 গুণ আছে এটা। তাহলে বাবা কত হবে, 60, 3 দুগুণে 60, আর 30 একে 30। তো বাবা ও ছেলের বয়স হচ্ছে এরকম। এবার এখান থেকে বলছে 10 বছর পরে তাদের বয়স কি হবে। তাহলে দেখো এটা হচ্ছে 5 বছর আগের কাহিনী, এখান থেকে 5 বছর যোগ করলে আমাদের কত হবে, এখানে হবে 65, আর এটা হবে 35। আর এখান থেকে আবার 10 বছর পরে, মানে এটা তো প্রেজেন্ট, ঠিক আছে, এটা 5 বছর আগে ছিল, আর এখান থেকে 10 বছর পরে কি বলছে, 10 বছর পরে, তাহলে এখান থেকে 10 যোগ করতে হবে আমাদের, তাহলে 75 হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে 45। তাহলে 75 আর 45 কোন অপশনে আছে আমাদের, অপশন 3 এ আছে, অপশন 3 সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান 5টি দ্রব্যের ক্রয় মূল্য হলে শতকরা লাভ কত। তাহলে দেখো 5টি দ্রব্যের বিক্রয় মূল্য, এই ধরনের কোশ্চেন গুলোতে আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে বিক্রয় মূল্য বলেছি, তো আমরা লিখবো 4SP, 4SP ইকুয়াল টু 5টা দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ 5CP। তো এখান থেকে SP বাই CP করবো আমরা, যার সামনে যেটা আছে সেটা তার মান, অর্থাৎ SP-র সামনে আছে 5 আর CP-র সামনে আছে 4। তাহলে আমরা দেখছি 4 টাকায় কেনা আর 5 টাকায় বিক্রি করেছি, অর্থাৎ 1 টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে 4-এর উপরে 1 ইন্টু 100, এটা করলে কত হবে, 25% আমাদের দাঁড়াবে। 1/4 মানে আমরা জানি 25%। তো এটা হচ্ছে অপশন 2 এ আছে, অপশন 2 সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, বলছে এ 7,000 টাকার লগ্নি করে 3 মাস পরে বি ব্যবসায় যুক্ত হয়, 1 বছর পরে লভ্যাংশ বিভাজন 2:3 হলে বি লগ্নি করেছে কত। তো এখান থেকে আমাদের জাস্ট বি কত টাকা লগ্নি করেছে সেটা বের করতে হবে। তো আমরা এখানে লিখে নেব যে এ আর বি দুজন ব্যক্তি, তারা ইনভেস্ট করেছে, তো এ করেছে 7,000 টাকা আর বি করেছে কত, এক্স টাকা, আমরা জানি না কত, তো আমরা এক্স ধরে নিলাম। এবার 3 মাস পরে বি ব্যবসায় যুক্ত হয়, অর্থাৎ যদি এ 12 মাস করে, তাহলে এ 3 মাস পরে ঢুকেছে, অর্থাৎ 9 মাস করেছে। তাহলে এটা গেল ইনভেস্টমেন্টের রেশিও, এটা গেল আমাদের কি টাইমের রেশিও।
আর আমরা কি জানি ইনভেস্টমেন্টের টাইম গুণ করলে আমাদের প্রফিট আসে। তো প্রফিট কি অনুপাতে ভাগ হবে বলেছে, 2:3 অনুপাতে ভাগ হবে। তো এটা গেল প্রফিটের রেশিও। তো এখান থেকে আমরা দেখব যে আমরা কিভাবে এক্স এর মান বের করতে পারি। তো এখানে একটা জিনিস দেখো, এই যে 7টাকে আমরা কোনোভাবে কিন্তু কাটতে পারবো না, 7টাকে কাটা যাবে না। তো অপশন যেটা আছে 7 এর গুণিতক, সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমরা এখান থেকে সলভ না করেই উত্তর ঠিক করতে পারি। আর যদি আমরা সলভ মানে করতে চাই তাহলে কিভাবে করবো দেখো, আমরা এখান থেকে কাটাকুটি করবো, এখান থেকে 3 দিয়ে কেটে দেবো, 3 3 9 আর 3 4 12। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা কি জানি যে আমরা যখন প্রফিটকে টাইম দিয়ে ভাগ করব তখন আমাদের ইনভেস্টমেন্টের রেশিও আসবে। তাহলে প্রফিট কি আছে এখানে, এ বাই বি লিখবো আমরা, এ বাই বি। প্রফিট কি আছে, প্রফিট আছে 2, আর বি এর প্রফিট আছে কত, 3। তাহলে এই যে 2 আর 3 আছে, আমরা কি করব, মানে কাকে কি দিয়ে ভাগ করলে এটা আসে আমরা জানি, এটা প্রফিটের রেশিও লিখলাম। তাহলে কাকে কি দিয়ে ভাগ করলে আসে এটা, আমরা যখন এই যে মানে 4 আছে, 4 কে 2 দিয়ে ভাগ করব তখন আমাদের কাছে আসবে 7, তাই তো। 4 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কাছে 7 আসবে, অথবা আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা কি, এই দুটোকে গুণ করলে আমরা এটা পাবো। মানে এই 4 আর এই 7,000 এই দুটোকে গুণ করলে আমরা কিন্তু প্রফিট পাবো। তো আমরা এখানে লিখে নেব 7,000 গুণ 4। আর এখানেও সেম ভাবে আমরা এই দুটোকে গুণ করলে প্রফিট পাবো। তো এক্স ইন্টু 3 সমান আমাদের 3। তো এখান থেকে আমরা কাটাকুটি করি, 3 3 কেটে গেল, এখান থেকে কাটাকুটি করব, 2 কেটে গেল, তো এক্সটা এদিকে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে আমাদের, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 14,000। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন 1 এ আছে, অপশন 1 সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলছে বড় থেকে ছোট সাজান 7/11, 16/20, 21/22। তো এগুলো যদি আমরা বড় থেকে ছোট হিসেবে সাজাতে যাই তাহলে কি করবো, আমরা আমরা জানি অলরেডি এ ধরনের প্রশ্ন আমরা দেখেছি, যে যখন এরকম ধরনের থাকে আমরা লিখে নিই একটু 7/11, তারপরে আছে 16/20, তারপর কি আছে 21/22। তো আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এদের গ্যাপ বের করব। গ্যাপ কত আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 4 গ্যাপ আছে, এখানে কত গ্যাপ আছে, 4 গ্যাপ আছে, এখানে কত আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 গ্যাপ আছে। তো এই যে গ্যাপ গুলো যেগুলো বেরিয়েছে এই গ্যাপের আমরা লসাগু বের করবো, অর্থাৎ 4 আর 1 এলসিএম বের করব। এলসিএম কি হবে, 4 1 আর 1 মানে লসাগু হবে 4ই লসাগু হবে, এদের সবচেয়ে বড় যেটা আছে সেটা লসাগু হয়ে যাবে 4। তো 4 দিয়ে এবার আমরা এগুলোকে কাটবো, 4 দিয়ে এই 4 কে কেটে দিলাম, থাকছে কত 1, একটা 7 এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে 7 হয়ে যাবে এটা। সেম ভাবে এই 4 কে 4 দিয়ে কেটে দেবো, 1 হচ্ছে মানে ভাগ করলে যেটা হচ্ছে 1, একটাকে আমরা 16 এর সঙ্গে গুণ করে দিলে 16 হয়ে যাবে। এখানে দেখো 4 কে 4 1 দিয়ে ভাগ করলে কি 4ই হবে, তাই না। এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে, 4ই হবে। আর সেখানে আমরা 4 এর সঙ্গে 21 গুণ করবো, 4 21 কত হবে, 84 হয়ে যাবে। তাহলে এখান থেকে সবচেয়ে বড় কি আছে আমাদের, আমরা সবচেয়ে বড় কোনটা দেখতে পাচ্ছি এখানে, সবচেয়ে বড় আছে এখানে আমাদের এটা বড় আছে সবচেয়ে, 21/22টা সবচেয়ে বড় আছে। তারপরে বড় কোনটা আছে 16টা, অর্থাৎ এইটা 16/20টা সবচেয়ে তারপরে বড় আছে, তারপরে আছে এটা, তাহলে 7/11। তাহলে এটা আমাদের কোন অপশন আছে, অপশন 2 আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এইভাবে করতে হয়, মানে এলসিএম বার করতে হবে, এলসিএম বার করে এখান থেকে ক্যালকুলেশন করলে খুব সহজে আমাদের বেরিয়ে যাবে, কোনো রকম মাথা খাটানোর দরকার নেই। এবারে প্রশ্নে কি বলছে দেখো, বলছে বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, যদি 465 টাকায় বিক্রি হয় ক্ষতি কত টাকা হবে। তো এখানে একটা জিনিস আমাদের একটু লক্ষ্য করতে হবে, দেখো এখানে আমাদের কি বলে রেখেছে, এসপি বলে রেখেছে, এসপি আমাদের বলে রেখেছে 616 টাকা, ঠিক আছে। আর কি বলেছে যে 12% লাভ হয়, 12% লাভ মানে কি, আমরা জানি কি সবসময় আমাদের সিপি থাকে, সিপি থাকে 100, 12% লাভ হচ্ছে মানে কি এসপি কত হচ্ছে 112 টাকা। এটা পার্সেন্টেজে হিসেব করছি, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আর এটা পার্সেন্টেজে হিসেব করছি আমি। তাহলে এখান থেকে বলছে 462 টাকা বিক্রি করলে কত ক্ষতি হবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এসপি আছে অর্থাৎ 616 টাকা আছে, এইটা মানে আমাদের এই এসপিটা অর্থাৎ 112। আর আমরা গুণ করবো কত দিয়ে, আমাদের সিপি লাগবে, ক্রয় মূল্য লাগবে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে আমরা একটু দেখি কত হচ্ছে এটা, এটা দেখতে পাচ্ছি আমরা কত গুণ আছে এটা, এটা আমরা কাটাকুটি করে নিই, এখান থেকে আমরা 2 দিয়ে কেটে দিই এটাকে,
4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে 4 দুগুণে 8 থাকছে 32, 4 8 32, আর এখানে 4 দিয়ে কাটি, 4 15 60 আর 4 4 16, 154 হচ্ছে। তো এখান থেকে আমরা আবারও কাটতে পারি, আমরা এখান থেকে 4 দিয়ে কাটি, আর 4 দিয়ে কাটলে কি হচ্ছে দেখো, আর 4 7 28, আর এখান থেকে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, থাকছে কত, থাকছে এখানে 34। আচ্ছা আমরা এক কাজ করি, এখান থেকে আমরা 4 দিয়ে না কেটে আমরা 7 দিয়ে কাটতে পারতাম, 4 7 28, এখানে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 আর 7 দুগুণে 14, তো 22 হচ্ছে। তো আমরা এই 4 দিয়ে এটাকে কাটবো, 25 হবে। তো 25 দিয়ে 22 গুণ করে দেবো, 25 দিয়ে 22 গুণ করলে কি হবে দেখো, 25 দুগুণে 50, শূন্য হাতে 5, 25 দুগুণে 50 50, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য চলে আসছে 550 টাকা। তাহলে সিপি আমাদের 550 টাকা, আর আমরা বিক্রি করবো কত টাকায়, পরে বলছে আমাদের বিক্রি করতে হবে 462 টাকায়। তাহলে এখান থেকে কত লস করতে হবে আমাদের দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8, আর এখান থেকে এটা কত আছে, এখান থেকে 8 88 টাকা আমাদের লস করতে হচ্ছে। এটা আমাদের অপশন 4 এ আছে, অপশন 4 সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে প্রশ্ন দেখো, বলছে সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের পরিসীমা যথাক্রমে এস ও আর কোনটি সত্য, মানে এর মধ্যে থেকে কোনটি সত্য সেটা আমাদের জানতে যাচ্ছে অপশন থেকে। তাহলে দেখো এখানে এখানে বলেছে যে তাদের ক্ষেত্রফল সমান আর পরিসীমা যথাক্রমে এস ও আর। তাহলে ক্ষেত্রফল যদি সমান হয় আমরা ধরে নেব যে যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের সাইড আমরা ধরে নেব কি এ, আর যেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র সেটা আমরা ধরে নেব দুটি পার্শ্ব থাকবে, একটা হচ্ছে লেন্থ একটা ব্রেথ। তো আমরা একটা ধরে নেব লেন্থ, একটা ধরে নেব ব্রেথ, এল আর বি ধরে নিচ্ছি, এটা আমাদের কাছে বলেছে। এবার আমরা কি করবো দেখো, এখান থেকে আমাদের বলেছে যে তাদের ক্ষেত্রফল সমান কিন্তু তাদের পরিসীমা আলাদা। তো পরিসীমা এখানে বলে দিয়েছে এস আর আর, পরিসীমা যদি এস আর আর বলে দেয়, তো বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হবে সাইডের সঙ্গে 4 গুণ, তাহলে 4a। তো 4a সমান আমাদের কি বলে রেখেছে প্রশ্নে এস। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি 2 ইন্টু এল প্লাস বি, এটা সমান আমাদের বলে রেখেছে আর। এবারে আমাদের দেখতে হবে যে এদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমাদের এদের পরিসীমা সরি ক্ষেত্রফল সমান হয়, ক্ষেত্রফল সমান হয় কোন ক্ষেত্রে আমাদের দেখতে হবে এটা। তো ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, দেখো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এখানে সাইডের স্কোয়ার আমরা জানি, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি, ক্ষেত্রফল হবে সাইড স্কোয়ার এ স্কোয়ার, আর এ স্কোয়ার সমান আমাদের কি হবে এখানে এল ইন্টু বি, এল ইন্টু বি মানে কি, মানে লম্ব মানে সরি লেন্থ ইন্টু ব্রেথ, গুণ করলে আমরা কি পাই, আয়তক্ষেত্রের পরিসীমা পাই, অর্থাৎ এল ইন্টু বি হবে এখানে। তো এল ইন্টু বি, তাহলে এ স্কোয়ার সমান এল ইন্টু বি, তাহলে এখান থেকে আমাদের এবার মান ধরতে হবে, অর্থাৎ এখানে দেখো কোনো কিছু স্কোয়ার করলে যেটা আসবে সেটা এই দুটোর গুণফল হতে হবে। তো স্কোয়ার কি কি আছে, স্কোয়ার আছে 2, 2 আছে, স্কোয়ার আছে সরি 2 না, স্কোয়ার 4 থেকে শুরু হবে, 4 আছে, 9 আছে, আর 9 আছে, আর কি আছে এখানে আছে আমাদের, আর 16 আছে, আর আছে 25 আছে, 36 আছে, এরকম আছে। তো আমরা যদি এখান থেকে 2 নিয়ে নিই, সরি 4 নিয়ে নিই, তাহলে এটাও 2 হবে, এটাও 2 হবে, তাহলে এটাও 2 হলে এটাও 2 হলে 2 দুগুণে 4, আর এদিকে 2 এর স্কোয়ার 4। তাই যদি হয় তাহলে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লেন্থ আর ব্রেথ সমান হয়ে যাচ্ছে। তো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি কি আয়তক্ষেত্রের সময় কখনো কি আমরা দেখেছি যে লেন্থ আর ব্রেথ সমান হচ্ছে না, তাহলে এই ধরনের স্কোয়ার গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে 4 গেল বাদ। আচ্ছা 9 এর ক্ষেত্রেও তাই, 9 3 আর 3 গুণ করলে শুধুমাত্র 9 হয়, আর কোনো কিছু গুণ করলেই 9 হবে না, তাহলে এটাও বাদ। 16 ক্ষেত্রে কিন্তু আলাদা, 16 4 মানে 4 4 16 হয়, আবার 8 দুগুণে 16 হয়। তো 16টা আমরা একটু নিয়ে দেখি, এখানে যদি আমরা 4 এর স্কোয়ার করি তাহলে 16 হবে, আর এখানে আমরা 2 আর 8 গুণ করলে বা 8 আর 2 গুণ করলে আমরা কি পাবো 16 পেয়ে যাবো। তাহলে লেন্থকে আমরা 8 ধরে নিচ্ছি আর ব্রেথকে আমরা 2 ধরে নিচ্ছি। এবার একটা জিনিস আমরা দেখবো এখান থেকে, আমরা এই যে এ, তাহলে এখানে আমরা দেখেছি কি পরিসীমা বের করতে গেলে আমাদের 4a করতে হবে, অর্থাৎ এর মান তো 4, তাহলে 4 এর আমরা 4 এর সঙ্গে আমরা 4 মানে এ সমান 4 আর তার সঙ্গে 4 গুণ আছে,
তাহলে 4 × 4 করবো, তাহলে 16 হবে। এই 16 মানে আমাদের কি লিখেছি, আমরা এস লিখেছি, তো এখানে এস লিখলাম। আর এখানে আমরা কি করব, এখানে 8 × 16, তাহলে 16, সরি 8 × 16 করলে হবে না। এখানে দেখো আমরা কি করেছি, এখানে আমরা লেন্থ প্লাস ব্রেথ ইন্টু 2 করেছি। তো লেন্থ আর ব্রেথ কি আছে, 8 আর 2 কত হচ্ছে 10। তাহলে 10-এর সঙ্গে আমরা কি করেছি, 10-এর সঙ্গে আমরা 2 গুণ করেছি, তো এখানে 2 গুণ করব। তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করলে আমরা কত পাচ্ছি, 20 পাচ্ছি। তাহলে এটা সমান আমাদের আর, তাই না, এটা সমান আমাদের আর। তো লিখে নিলাম। তাহলে এখানে কোনটা বড়, দেখো এখানে বড় কোনটা আছে, বড় আছে কিন্তু আমাদের 8টা বড় আছে, আর এসটা কিন্তু ছোট আছে, এসটা আছে ছোট। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন 3-এ আছে। অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্নে কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং এটি এক বাহুর দ্বিগুণ, ক্ষেত্রফল কত? তাহলে একটা আয়তক্ষেত্র আছে, এখানে একটা আয়তক্ষেত্র আছে, তার কর্ণ মানে এই যে বরাবর দাগটা, এটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। তো এটা হচ্ছে 10 সেমি, অর্থাৎ এটা হচ্ছে 10 সেমি। আর কি বলেছে, এটি এক বাহুর দ্বিগুণ, অর্থাৎ যে কোনো একটি বাহুর এটি দ্বিগুণ। তাহলে একটা বাহুর দ্বিগুণ বলেছে, তো আমরা ধরে নিচ্ছি এই বাহুটার দ্বিগুণ, তো এটাকে আমরা 5 ধরে নিলাম। এটা 10 এর, তাহলে এর দ্বিগুণ অর্থাৎ 5-এর দ্বিগুণ 10। আর এটা আমরা জানি না, আমরা এটাকে x ধরে নিচ্ছি, ঠিক আছে। এইবারে এখান থেকে আমাদের এই যে মানে বলছে যে ক্ষেত্রফল কত সেটা জানতে যাচ্ছে। তো আমরা একটা জিনিস দেখব, আমরা এই যে এক্সটা এর মানটা বের করার চেষ্টা করব। এর মানটা আমরা কিভাবে পাবো, দেখো আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার অর্থাৎ 25 প্লাস ভূমি স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার, ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অর্থাৎ 100। তো এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার পেতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এই কি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 75 হয়ে যাবে। তো 75 কি গুণ, 25-এর 3 গুণ। তো আমরা এটাকে লিখতে পারি 25 × 3। তো এবার যদি আমরা এক্স এর স্কোয়ারটা তুলে দিই, তাহলে দিকে রুট হয়ে যাবে। তাহলে এক্স সমান কি হবে, রুট এখান থেকে রুট 75 হবে অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে 5 বেরিয়ে আসবে, তাহলে √3 পড়ে থাকবে। ঠিক আছে, জাস্ট এখানে আমরা একটা মানে এই রুটটা তুলে দিয়ে এখান থেকে আমরা একটা রুট নিলাম। তাহলে এই 25-এর থেকে একটা 5 বেরিয়ে আসলো, কিন্তু 3টা তো বেরোতে পারবে না, তো 3 ভেতরে থেকে গেল। তাহলে এই হচ্ছে আমাদের 5√3 চলে আসলো এক্স এর মান, অর্থাৎ এই যে এক্স এর মান কি, 5√3। এবার এখান থেকে আমাদের বের করতে বলছে যে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল সমান আমরা কি জানি, মানে লেন্থ ইন্টু ব্রেথ জানি আমরা, অর্থাৎ এই লেন্থের সঙ্গে আমরা ব্রেথ গুণ করে দিলে আমরা কি পাবো, ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ 5√3 ইন্টু যদি আমরা 5 করি, তাহলে 25√3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা অপশন 2 আছে, অপশন 2 সঠিক উত্তর। দুই পাইপ এ এবং বি যথাক্রমে 16, 12 এবং 16 মিনিটে পূর্ণ করে, একসাথে খুলে কত মিনিট পরে বি বন্ধ করলে 9 মিনিটে পূর্ণ হবে? তো এখানে একটা ট্যাঙ্ক আছে, সেটাকে কি করা হয়, মানে এ এবং বি দিয়ে পূর্ণ করা হয়। তো তারা 12 এবং 16 মিনিটে পূর্ণ করে, একসাথে খুলে দিলে কি হবে, এখানে বলছে বি কে কত মিনিট বন্ধ করলে 9 মিনিটে টোটাল পূর্ণ হয়ে যাবে। তো আমরা একটু এখানে দেখে নিই। আমরা এখানে লিখবো এ একটা পাইপ, বি একটা পাইপ, এ ভর্তি করে 12 মিনিটে, বি ভর্তি করে 16 মিনিটে, লিখে নিলাম। এদের লসাগু করবো, 12 আর 16 লসাগু কত হবে, 12 আর 16 লসাগু হবে 48। 4 12 48 আর 3 16 48। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও বেরিয়ে গেল, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি রেশিও 4 আর 3। ঠিক আছে, এইবারে আমরা যদি এটাকে কষিয়ে বের করতে চাই, তাহলে আমরা বের করতে পারি, খুব সহজে বের করতে পারি। কিভাবে বের করবো দেখো, কষিয়ে বের করতে চাইলে আমাদের কি করতে হবে, টোটাল কত আছে 7, টোটাল হচ্ছে 4 আর 3 7 এফিসিয়েন্সি। তো 7 এফিসিয়েন্সি দিয়ে কিছু সময় কাজ করেছে, আমরা জানি না কত সময় করেছে, তো আমরা ধরে নিচ্ছি x সময় কাজ করেছে। আচ্ছা, প্লাস প্লাস এবার বলছে বি বন্ধ হয়ে গেছে, এরপরে বি বন্ধ হয়ে গেছে, এখন কাজ করছে কে, শুধুমাত্র এ। তো এ কত, 4, তো আমরা 4 লিখলাম। 4 ইন্টু বলছে যে 9 মিনিটে পূর্ণ হবে, অর্থাৎ আগে কিছু মিনিট তো কাজ করেছে,
তো এখন কত মিনিট আছে, তো 9 মিনিটের থেকে এখন এই x মিনিট বাদ দিলে বাদ বাকি মিনিটটা পড়ে আছে। এই মিনিটটা শুধুমাত্র এই যে a কাজ করছে, a এফিসিয়েন্সি 4, তো 4 দিয়ে কাজ করছে, b বন্ধ হয়ে গেছে এখানে। তো এটা সমান আমাদের কি হবে, 48 হবে। এটা সমান আমাদের টোটাল কাজটা হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 7x প্লাস 36 মাইনাস 4x ইকুয়াল টু 48। এখান থেকে 3x আর 36টা দিকে গেলে কত হবে, 12 হবে। তাহলে x সমান কি হবে, x সমান হবে আমাদের কেটে দিলে 4 হবে। তো 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন একে আছে। আর এটাকে আমরা আরো একভাবে করতে পারি, মানে এত কিছু এক্স ফেক্স না ধরে আমরা একটা সহজ নিয়মে করতে পারি। সেটা দেখো, এখানে বলছে যে দুটি পাইপকে, মানে বি পাইপকে বন্ধ করা হয়েছে, কিন্তু এ পাইপ তো সবসময় খোলা ছিল, অর্থাৎ 9 মিনিট ধরেই এ পাইপটা খোলা ছিল। তাহলে এ পাইপটা 9 মিনিটে কতটা কাজ করেছে আমরা দেখে নেব। তাহলে দেখো, এ পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে 9 মিনিট ধরে 4 এফিসিয়েন্সি দিয়ে কাজ করেছে, অর্থাৎ 4 নং 36 কাজ করে ফেলেছে। তাহলে টোটাল 48 কাজ, সেখান থেকে আমাদের 36 কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত কাজ, তাহলে 48 থেকে আমরা 36 কাজ বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো আমাদের 12 কাজ। এই 12 কাজটাই করেছিল কে, এই 12 কাজটাই বি করেছিল প্রথমে। তাহলে 12 কাজ, বির এফিসিয়েন্সি কত, 3। তাহলে 3 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, তাহলে 3 এর 4ই 12, অর্থাৎ 4 মিনিট পরে সে বন্ধ হয়ে গেছিল। তাহলে প্রথম 4 মিনিটে এ আর বি একসঙ্গে কাজ করেছিল। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা করতে পারি, এভাবে আমরা শর্টে করতে পারি বিষয়টাকে, একটু হালকা আমাদের মাথা খাটাতে হবে। আর তবে যদি মাথা খাটাতে না চাও, তাহলে এইভাবে বসিয়ে নেবে, এক্স ধরে এভাবে করবে। তোমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করছে এবং টাইমের উপরে ডিপেন্ড করছে। তো এবারে প্রশ্ন বলছে, একটি ঘড়ি ও লাইটারের দাম মিলে 1 টাকা 10 পয়সা, লাইটার ঘড়ির চেয়ে 1 টাকা বেশি হলে ঘড়ির দাম কত? তো এখানে আমাদের দেখো জানতে যাচ্ছে কিসের দাম, ঘড়ির দাম। তো আমরা ধরে নিচ্ছি ঘড়ির দাম, ঘড়িকে আমরা ধরে নিচ্ছি প্রাইস অফ কাইট ইকুয়াল টু এক্স টাকা, আমরা ধরে নিচ্ছি যে এক্স টাকা। আর কি বলেছে, যে লাইটার দাম ঘড়ির চেয়ে 1 টাকা বেশি, অর্থাৎ আমরা টাকাকে আমরা পয়সা করে নিই, তাহলে সুবিধা হবে এখানে। তাহলে 1 টাকাকে আমরা 100 পয়সা ধরে নিই। তাহলে দেখো প্রাইস অফ, যদি আমরা লাইটার করি তাহলে কি পাবো, সমান 1 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা, মানে এক্স এর থেকে 1 টাকা বেশি, এটাই বলতে যাচ্ছে। আর এই দুটোকে যোগ করলেই আমরা পেয়ে যাবো কত, টোটাল আমাদের দাম বলে রেখেছে 1 টাকা 10 পয়সা, অর্থাৎ 110 পয়সা টোটাল দাম, অর্থাৎ কাইট প্লাস লাইটার সমান কি পাবো আমরা, আমাদের বলে রেখেছে যে 110 পয়সা। তাহলে এখানে আমরা এগুলোকে যোগ করব, কাইটের দাম আর লাইটারের দাম যোগ করব, অর্থাৎ x প্লাস 100 ইকুয়াল টু 110। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2x প্লাস 100 ইকুয়াল টু 110। তাহলে 2x ইকুয়াল টু কি হবে, 10 হবে, x ইকুয়াল টু কত হবে, 5 হবে। তাহলে 5 পয়সা, অ্যাকচুয়ালি এটা টাকা না, কিন্তু এটা পয়সায় বেরোচ্ছে, আমরা সবকিছু পয়সাতে হিসেব করেছি। তো 5 পয়সা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন 3 আছে এটা। এরপরে প্রশ্ন বলছে, যদি রুট 2n ইকুয়াল টু 64 হয়, তবে n এর মান কত? তাহলে আমরা এখানে কি করবো, দেখো এখানে দেওয়া আছে রুট 2n ইকুয়াল টু 64 আছে। তো অ্যাকচুয়ালি 2 এর পাওয়ার আছে, এটা এটা আমাদের বুঝতে হবে। তো আমরা যদি এখান থেকে স্কোয়ার করে দিই তাহলে এটা চলে যাবে। তাহলে আমরা এই 64টাকে ভাঙলে কি হবে দেখো, বা আমরা স্কোয়ার আই করে দিই, এখান থেকে স্কোয়ার করে দিলাম, এখান থেকে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে এটা স্কোয়ার করলে কি হবে, শুধু 2n করে থাকবে, আর এখানে স্কোয়ার করলে 64 গুণ 64 হয়ে যাবে, দুটো 64 চলে আসবে এখানে। তো একটা 64-র মধ্যে কটা 2 থাকে সেটা আমাদের কাছে দেখতে হবে আগে। দেখো 8 গুণ 8, 8 গুণ 8 মানে 64, অর্থাৎ 3টি 2, এই 8 হলো, আর এই 3টি 2, 8 হলো। তাহলে দেখো 3 3 6, 6টা হলো এই 64-র মধ্যে। তাহলে এই 64-র মধ্যে কটা আছে, 6টা, মোট 12টা হলো। তাহলে এই 2 এর মান কত হবে, এই n এর মান কত হবে, অ্যাকচুয়ালি 2n
ইকুয়াল টু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি আমরা 2 এর পাওয়ার 12 আছে। তাহলে এই n সমান কি, নিচে যদি সমান থাকে তাহলে n সমান 12 হয়ে যাবে। তো এটা আমাদের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশন 4 সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্য 137 মিটার ও 163 মিটার, বেগ 42 কিলোমিটার ও 48 কিলোমিটার পার ঘন্টা, বিপরীত দিকে আসছে, অতিক্রমে সময় কত? অর্থাৎ দুটি ট্রেন, একটা ট্রেন এইদিকে যাচ্ছে, একটা ট্রেন এই থেকে এদিকে আসছে। এবার এর লেন্থ বলেছে কত? 137, আর এর লেন্থ বলেছে 163, আর এর স্পিড বলেছে 42, আর এর স্পিড বলেছে কিলোমিটার পার ঘন্টা আছে, এগুলো এগুলো মিটারে আছে, এটা বলেছে 48 কিলোমিটার পার ঘন্টা। তো এরকম ক্ষেত্রে যখন আমাদের মানে এই যে অতিক্রম করতে হয়, অর্থাৎ এই ট্রেনটাকে যখন পাস করবে, এই টাইমটা কত সেটা বের করতে গেলে আমরা কি করি? আমরা এই লেন্থ গুলোকে যোগ করে এইগুলোকে যোগ করে ভাগ করে দিই। যেহেতু বিপরীত দিকে আসে তাই এইগুলোকে যোগ করবো। যদি মানে যদি একই দিকে যেত তাহলে আমরা বিয়োগ করতাম। তাহলে দেখো 137 163 যোগ করলে কত হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি 200, 300 হয়, এটা 300, আর এইগুলো যোগ করলে কত হচ্ছে? এটাকে ভাগ করবো, অর্থাৎ ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করলে টাইম বেরোবে। তাহলে এখানে এগুলোকে যোগ করলে দেখো 80, 90 হচ্ছে। আর এটা কিলোমিটার পার ঘন্টা, যেহেতু মিটার পার সেকেন্ডে করতে গেলে আমরা কি করবো? 5/18 দিয়ে আমরা ভাগ করে দেবো, এটাকে করলে আমাদের বেরিয়ে আসবে। এখানে দেখো এটা এটা কত আসছে? এটা 5 বার কেটে যাচ্ছে, তাহলে এখানে 5 5 25, তাহলে 25 25 আমরা 25 দিয়ে 300 কতবার কাটতে পারবো? 12 বারে কাটতে পারবো, অর্থাৎ 12 সেকেন্ডে পার করতে পারবো। এটা অপশন 2 আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রশ্ন বলছে 15 টাকা কেজি দরের চায়ের সাথে কত অনুপাতে 20 টাকা কেজি চা মিশালে প্রতি কেজি দাম 16.5 টাকা হবে? তো আমাদের কাছে চা আছে কত? 15 টাকা কেজি দরের এবং 20 টাকা কেজি দরের। তো এই দুগুলোকে আমরা মিশিয়ে দিলে কি অনুপাতে মেশালে আমাদের যে দামটা আসবে সেটা হচ্ছে, মানে যে ক্রয় মূল্যটা আসবে সেটা হচ্ছে 16.5 টাকা। তো এইগুলোকে আমরা কিভাবে করি? অ্যালিগেশনের মাধ্যমে করে থাকি এটা। তো দেখো অ্যালিগেশনটা কিভাবে করতে হবে। এখানে আমাদের 15 টাকা কেজি দরে একটা চা আছে, আরেকটা আছে 20 টাকা কেজি দরের, আর এখানে বিক্রি করলে আমাদের হচ্ছে কত, মানে মিশ্রিত করলে আমাদের হচ্ছে 16.5 টাকা দর। তাহলে এখান থেকে আমরা রেশিও করবো, তাহলে এখান থেকে অনুপাত চলে আসবে আমাদের। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, 3.7 হচ্ছে, এখান থেকে হচ্ছে 1.5। তো কাটাকুটি করলে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে সরি 3.7 না, 3.5 হবে এটা। তাহলে এখান থেকে 5 7 35 আর 3 5 15, তাহলে 7:3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা অপশন কোথায় আছে? অপশন 2 আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর। এবারে প্রশ্ন দেখো, বলছে √2x এর 5% এর 5% ইকুয়াল টু 0.01 হলে x এর মান কত? তো আমরা এখানে লিখে নেব √2x এর 5% অর্থাৎ 5/100, এটা সমান আমাদের কি বলেছে? 0.01। তো এখানে অ্যাকচুয়ালি 1/100 আমরা লিখতে পারি এটাকে। তো আমরা দেখতে পাচ্ছি এই 100 100 কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে, আমরা এই 5টাকে এখানে কি করতে পারি? মানে এখানে ভাগ করে দিতে পারি। তাহলে √2x ইকুয়াল টু হচ্ছে 1/5। তো এখানে আমরা স্কোয়ার করে দেবো দুই সাইডে, তাহলে এই রুটটা উঠে যাবে, তাহলে x এর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো এখানে আমরা স্কোয়ার করে দিলে কি হচ্ছে? স্কোয়ার করে দিলে হচ্ছে √2x ইকুয়াল টু 1/25 হচ্ছে। এবার এখানে এটাকে ভাগ করে দিলে এটা নিচে চলে আসবে, তাহলে x সমান কি হবে? 1 বাই, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, 50 হয়ে যাবে, 1/50। তো 1/50 মানে আমরা কি জানি? এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো। 100 করলে আমাদের পয়েন্টটা বসাতে সুবিধা হয়, তো এখানে আমরা 2 গুণ করলে এটা 100 হচ্ছে, তাহলে এখানে আমরা 2 গুণ করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 2/100 আছে। 2/100 কে আমরা কিভাবে লিখতে পারি? 0.02 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কোন অপশন আছে? অপশন 3 আছে, অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 3 5 7 9 দ্বারা ভাগ করলে 1 3 5 7 অবশেষ থাকে বা ভাগশেষ থাকে, সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে এখান থেকে কোন বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি কত সেটা জানতে যাচ্ছে। তো এই অঙ্কটি করার দুইটা পদ্ধতি আছে। তো সেই দুটো পদ্ধতি করতে গেলে আমাদের
এলসিএম বের করতে হবে, একটু লেন্দি হয়ে যাবে। তো আমরা এটাকে অপশন টেস্ট করে খুব ইজিলি এবং খুব কুইকলি করে ফেলতে পারি। কিভাবে করবো চলো দেখে নিই। এখানে আমাদের প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে বলেছে যে আহ প্রথমে বলেছে যে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ যেটা ভাগ করতে হবে সেগুলো মানে এই বলে দিয়েছে আমাদের। এবার অপশন যেটা থাকবে সেটা হচ্ছে এদের গুণিতক থাকবে, এদের গুণিতক হলেই তো সেটা ভাগ যাবে, না তো ভাগ যাবে না। তো দেখো 9 যেটা আছে, 9টাকে আমরা 9 এর গুণিতক বের করাটা খুবই সোজা, মানে সংখ্যাগুলি যোগ করলে 9 হয়। তো আমরা 9 দিয়ে চেক করব, 9 দিয়ে চেক করলে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসবে। দেখো 9 দিয়ে চেক করতে গেলে তার আগে আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু ভাগ শেষ থাকবে, অর্থাৎ কি আমাদের একটা সংখ্যা বিয়োগ করতে হবে। 9 দিয়ে ভাগ করলে এখানে 7 অবশেষ থাকছে, দেখতে পাচ্ছ শেষে 9 আছে এবং এখানে শেষে ভাগশেষের ক্ষেত্রে 7 আছে। তাহলে আমরা কি করব, অপশন থেকে প্রত্যেকটা অপশন থেকে 7 বাদ দিয়ে দেবো। তাহলে প্রথমটা থেকে 7 বাদ দিলে আমরা কি পাচ্ছি সেটাই দেখো। প্রথমটা থেকে যদি আমরা 7 বাদ দিই, 9, 7, 6, 4, এখান থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে 7 আর এখানে থাকছে 5, এখানে থাকছে এটা থাকছে আমাদের কাছে প্রথমটা। এটা কি 9 দিয়ে ভাগ যাচ্ছে, আমরা একটু দেখি। 9 তো 9 দিয়ে ভাগ যাচ্ছে, আর 7 আর 7 14 আর 5 কত হয়, 14 আর 5 19, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে না। 19 কি 9 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে এটা ভাগ দিয়ে যাচ্ছে, মানে ভাগ দেওয়া যাচ্ছে না। তারপরে মানে পরে যেটা আছে ওটা দেখে নেবো। 9, 7, 6, 7, এর থেকে আমরা 7 বাদ দেবো, দিলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, এখানে পাচ্ছি 0, এখানে 6, 9, 7। তো এটা তো ভাগ চলে যাচ্ছে 9টা, কিন্তু 6, 7, 13, 13 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। আচ্ছা, তারপরে অপশনটা দেখো, 9, 7, 6, 3, এখান থেকে যদি আমরা 7 বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এখান থেকে 6 থাকবে, আর কি থাকছে, 6 থাকছে, আর এখানে থাকছে 5, এখানে থাকছে, এখানে 5 থাকছে, আর কি থাকছে এখানে 9, 7। তো 9 তো 9 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা, 7, 5, 12 আর 6, 12 হচ্ছে কত, 18, 18 কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই অপশনটা আমাদের কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। তবুও আমাদের একটা অপশন বাকি আছে, ওটা আমাদের চেক করতে হবে। যদি ওটাও হয়ে যায় তাহলে আমাদের অন্য একটা সংখ্যা নিয়ে তার গুণিতক চেক করতে হবে। তো দেখো এখানে আমরা এরপরে দেখতে পাচ্ছি কি আছে, এরপরে দেখতে পাচ্ছি আমরা 9, 7, 6, 5 আছে। এখান থেকে আমরা 7 বাদ দেবো, দিলে কি পাচ্ছি আমরা এখান থেকে 8 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 5, 9, 7। তো এই 9 তো ভাগ যাচ্ছে, 7, 5, 12 আর 8 কত হয় 20, 20 তো 18 মানে 9 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অপশন 3 কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এটা তোমাদের বোঝানোর সাথে আমি আস্তে আস্তে বিয়োগ করলাম। তুমি যখন এটা বারবার প্র্যাকটিস করবে তাড়াতাড়ি তোমরা এখান থেকে বিয়োগ করে নেবে এবং অপশন মানে চেক করে নেবে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে এটা আমাদের অপশন 2 কিন্তু অপশন 3 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে প্রশ্ন বলছে কোন সংখ্যার 35% যদি 91 হয় সংখ্যাটি কত। তো দেখো কোন সংখ্যার 35%, তো কোন সংখ্যা নিজে নিজের 100% থাকে তাহলে সংখ্যাটি আমাদের 100%, আর 35% দেওয়া আছে, তাহলে 35% মানে আমাদের বলেছে কি 35% মানে 91 বলে রেখেছে, 100% মানে কত সেটা জানতে চাচ্ছে। তো আমরা কি করবো, 91 ভাগ 35 করবো, আর 100 দিয়ে গুণ করে দেবো, মানে যেটা দেওয়া আছে এটা মানে 35, তো 35 দিয়ে ভাগ করলে আমার 100 লাগবে, তো 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে 5 7 35 আর 5 কুড়ি 6, এখান থেকে 7 13 91, তাহলে 13 দুগুণ 26 হয়, একটা শূন্য পড়ে যাবে এই শূন্যটার জন্য, তাহলে 260 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা অপশন 1 এ আছে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। তো এর পরবর্তী যে প্রশ্নটা আছে বলছে 680 টাকা এ বি সি তে এমন ভাবে ভাগ করা হলো যে এ বি এর 2/3 পায় এবং বি সি এর 1/4 পায়, তবে বি কত টাকা পাবে। তো এই ধরনের কোশ্চেন গুলো আমাদের আগে রেশিও করে পাতিয়ে নিতে হবে, তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো। দেখো এখানে আমরা লিখে নেব যে এ বি এবং সি তিনজন ব্যক্তি আছে। তো যদি আমরা রেশিও করি তাহলে কি পাবো, দেখো রেশিও করলে আমরা পাচ্ছি এখানে বলেছে এ বি এর 2 এর মানে 3 এর 2 পায়, অর্থাৎ যদি বি 3 পায় তাহলে এ পাই 2। আর কি বলেছে বি সি এর 1/4 পায়, অর্থাৎ সি যদি 4 পায় তাহলে বি পাবে 1। এটা আমাদের কাছে বলে রেখেছে। আমরা এখান থেকে এবার এখান থেকে রেশিও করে গুণ করে নেবো এটাকে, 1 এর সঙ্গে 2 গুণ করবো তাহলে 2 হবে, 3 এর সঙ্গে 1 গুণ করবো 3 হবে, আর 4 এর সঙ্গে 3 গুণ করবো 12 হবে। এটা আমাদের দাঁড়াচ্ছে, তাহলে এইগুলো আমাদের টোটাল হচ্ছে, টোটাল হচ্ছে তো কত, 12 আর 5 17 হয়, টোটাল হচ্ছে আমাদের 17। আর 17 মানে আমাদের বলে রেখেছে যে 680 টাকা।
তো দেখতে পাচ্ছি এটা 17 মানে 68 ধরে নিই আমরা, শূন্যটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 4 17 68 অর্থাৎ 40 গুণ আছে এখানে। তাহলে এখানে বি কত পাবে? তো বি হচ্ছে 3, 3 এর সঙ্গে 40 গুণ করে দেবো। 3 গুণ 40 হলে কি হবে? 3 4 12, একটা শূন্য পড়ে যাবে। তাহলে 120 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন 2 আছে এটা। এবারে প্রশ্ন দেখো, বলছে 1728 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে? অর্থাৎ এখানে আমাদের কাছে পূর্ণবর্গ অর্থাৎ স্কোয়ার জানতে যাচ্ছে, যে স্কোয়ার হবে কোন সংখ্যাটি যোগ করলে 1728 এর সঙ্গে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 1728 দেওয়া আছে, 1728। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এটা 40 এর স্কোয়ার কত হয়? 40 এর স্কোয়ার হয় 1600। আর 45 এর স্কোয়ার কত হয়? 45 এর স্কোয়ার হয় 5 5 25 আর 4 5 20, 20 25 হয়। তো আমরা দেখতে পাচ্ছি 45 এবং 40 এই দুটোই মাঝখানে আছে সেই স্কোয়ারটা, তার কারণ 1600, আমার এখানে 1700 বলা আছে। তো তো দেখো এখানে এটা হচ্ছে 40 স্কোয়ার না 45 স্কোয়ার না, তাহলে এটা হতে পারে কি 41 স্কোয়ার হতে পারে, 42 স্কোয়ার হতে পারে, 43 স্কোয়ার হতে পারে, আর 44 স্কোয়ার হতে পারে। তো আমরা যদি 44 স্কোয়ার করি, তাহলে আমরা স্কোয়ার কিভাবে করবো সেটা আমরা একটু দেখে নিই আগে। দেখো স্কোয়ার করতে গেলে ধরুন আমি 44 স্কোয়ার করতে যাই, তাহলে কি করবো? এখানে 44 লিখবো, 44 স্কোয়ার আমি করছি মনে করো। তাহলে এই যে 4 আছে, 4 4 16 এখানে লিখে নেবো, আর এই 4 4 16 এখানে লিখে নেবো। আর একটা কাজ করবো আমরা, 4 4 16 মানে এই দুটোর সঙ্গে গুণ করে দেবো, 4 4 16 আর 16 সঙ্গে 2 গুণ করবো, কত হবে? 32। তো এখানে লিখবো 32, মানে ঠিক একটা সংখ্যার আগে আমরা লিখে দেবো এটা। তাহলে দেখো এখানে কত হচ্ছে 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, এটা হচ্ছে 1936 হচ্ছে। তো 1936 1700 থেকে অনেক বড়, তাহলে আমরা 44 নিয়ে একটু ভুল করেছি। আমরা যদি 42 43 নিতাম তাহলে ঠিক থাকছে। তো আমরা চলো 42 নিয়ে, মানে শেষের দিক থেকে একটা নিলাম, তাহলে প্রথম দিক থেকে একটা নেই, মানে 42টা নেওয়ার চেষ্টা করি। তো 42 নিলাম। তো 42 স্কোয়ার কিভাবে করবো দেখো, তো 42 স্কোয়ার করলে আমরা পাবো কত? 2 এর স্কোয়ার করবো প্রথমে, 2 2 4 হবে। তো শুধু 4 লেখা যাবে না, একটা সংখ্যা আসলে শুধু 4 লেখা যাবে না, একটা শূন্য নিতে হবে। দুটো সংখ্যা হলে যদি আমরা একটা 3 হতো তাহলে আমরা 0 9 নিতাম, যদি 4 হতো তাহলে 16 লিখে দিতে পারতাম। যেহেতু একটা সংখ্যা আসছে তো আমরা 0 4 নিলাম। আর এখানে 4 4 কত হবে? 16, এখানে বসিয়ে দেবো। এবার 4 দুগুণে 8, 8 দুগুণে কত হবে? 16, এখানে 16 আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো কত হচ্ছে, এখানে 4 হচ্ছে, এখানে 6 হচ্ছে, এখানে 7 হচ্ছে, এখানে 1 হচ্ছে। দেখো 1764 হচ্ছে। তো এটা একটা স্কোয়ার, আর আমাদের বলেছিল কত? 1728। তো 1728 থেকে 1764 কত বড় আছে? আমরা এখান থেকে বিয়োগ করে দেবো 1728। বিয়োগ করলে আমরা কি পাবো দেখো, 6 পাবো, এখানে 3 পাবো, 36 পেয়ে যাবো। 36 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা কোন অপশন আছে? অপশন 2 আছে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। তোমরা জাস্ট এখান থেকে স্কোয়ার করাটা দ্রুত শিখে গেলে, এ ধরনের অঙ্ক করার কোনো ব্যাপারই না। জাস্ট তোমাদের দ্রুত স্কোয়ার করতে হবে। তোমাদের স্কোয়ারের নিয়ম শেখালাম, জাস্ট যে নিয়মটা বললাম এটা একটু বারবার প্র্যাকটিস করে নেবে, তাহলে হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে x/y = 3/4 এবং 5 বছর আগে 5/7 হলে y এর বর্তমান বয়স কত? তাহলে দেখো এখানে আমাদের প্রেজেন্ট এজ বলে দিয়েছে। প্রেজেন্ট এজ কি বলেছে? প্রেজেন্ট এজ সমান আমাদের বলে রেখেছে যে 3/4 বলে রেখেছে। আর এখান থেকে 5 বছর আগে কি বলে রেখেছিল? 5/7 বলে রেখেছিল। এটা এক্স আর ওয়াই এর বয়সের অনুপাত। এইবারে আমরা জানি বয়সের অনুপাত সবসময় সেম থাকে, মানে গ্যাপ সবসময় সেম থাকে। তাহলে গ্যাপ এখানে দেখতে 1 আছে, এখানে আছে 2, তাহলে আমরা এটাকে সমান করলাম, অর্থাৎ এখানে 1 গুণ করবো, এখানে 2 গুণ করবো। এখানে 2 গুণ করলে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত? 6, এটা হয়ে যাবে 8। এগুলো এখন নতুন এসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 7 থেকে 8 আর 5 থেকে 6 একই গ্যাপ আছে, অর্থাৎ 1 মানে আমাদের কি আছে? এখানে 5 বছর বলে রেখেছিল। 1 মানে আমাদের 5 বছর। তাহলে বর্তমান বয়স কত জানতে যাচ্ছে, তাহলে এখানে আমরা কার বর্তমান জানতে যাচ্ছে? ওয়াই এর। তাহলে ওয়াই মানে 8, তাহলে 8 মানে কি হবে? 1 মানে যদি 5 হয়, 8 মানে 5 * 40 হবে। 1 মানে যা হবে, 8 মানে তারপরে যাই হবে না কেন তার সঙ্গে সেটা গুণ করে দিতে হবে। তাহলে 8 এর সঙ্গে আমরা 5 গুণ করে দেবো। কিংবা তোমরা যদি না বুঝতে পারো, তাহলে দেখতে পাচ্ছ 1 এর সঙ্গে 5 গুণ আছে, তাহলে 8 এর সঙ্গেও 5 গুণ করো, 5 * 40। এভাবে তোমরা মানে যদি না বুঝতে পারো তাহলে এভাবে ভাবতে পারো। তাহলে এটা আমাদের কোন অপশন সঠিক উত্তর হয়ে যাবে? অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে মান নির্ণয় করুন
1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 - 1/5 এরকম করতে করতে 1 - 1/199 এবং 1 - 1/100। তাহলে আমরা এখানে আমাদের মান বের করতে বলছে, তো আমরা কিভাবে করবো দেখো। প্রথমে যদি আমরা দেখি এখানে আছে কি 1 - 1/3, এটা যদি আমরা করি তাহলে কি হবে দেখো, 3 × 1 = 3 - 1 অর্থাৎ 3 - 1/3। যদি আলটিমেটলি আমরা দেখি তাহলে 2/3 হচ্ছে। তাহলে প্রথমটা 2/3 হচ্ছে, তারপরটা কি হবে, প্রথমটা 2/3 হচ্ছে গুণ, তারপরটা হবে 3/4, তারপরটা হবে 4/5। এরকম করতে 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 আমাদের কি আসবে, আহ 1 - 199 আছে, তাহলে কি হবে 198। এখানে ইন্টু হবে একটা, এখানে একটা ইন্টু হবে, 198/199 ইন্টু ওর পরটা কি বলেছে যে 1 - 1/100। তো এখান থেকে কি হচ্ছে আমাদের 199/100 হচ্ছে। জাস্ট এইভাবে আমরা বসিয়ে নিলাম। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, এই 3 কেটে যাচ্ছে, এই 4 কেটে যাচ্ছে, এরকম করতে করতে সব কেটে যাবে। তাহলে এই যে এর আগে 198 নিচে ছিল, এই 98 এর সঙ্গে এই 98 কেটে যাবে, এই 100 এর সঙ্গে এই 100, এই মানে 199 এর সঙ্গে 199 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে আমাদের 2 আর এখানে 100। তাহলে 2/100 আমাদের পড়ে থাকছে। তো 2/100 যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কি পাবো, 1/50 পেয়ে যাবো, মানে এটা কেটে দিলে 1/50 হবে। তাহলে এটা আমাদের অপশন সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2019 সালের যে পেপারটা ছিল তার সমস্ত ম্যাথ কোশ্চেন। তো এখানে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানাবে। আর তোমরা যারা মানে আগের যে পেপারগুলো আমরা সলভ করেছি তারা দেখোনি, অবশ্যই দেখে নেবে, আমাদের প্লেলিস্টের মধ্যে অ্যাড করা আছে। তো ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা।